ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2023-24 একাডেমিক ইয়ারে এসসিআরটি কুঞ্জবন ত্রিপুরা থেকে ক্লাস 10-এর জন্যে যে কুয়েশ্চন ব্যাংক দেওয়া হয়েছে সেই কুয়েশ্চন ব্যাংকের যে কেমিস্ট্রি পার্ট আছে সেই কেমিস্ট্রি পার্টের আমি প্রশ্নগুলির সমাধান এই ভিডিওতে তুলে ধরেছি। তবে কেমিস্ট্রির মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ আছে, এই রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণের উপরে যে কোয়েশ্চন ব্যাংক আছে এসসিআরটি ত্রিপুরা থেকে দেওয়া হয়েছে, সেই রাসায়নিক সমীকরণ এবং রাসায়নিক বিক্রিয়ার সবগুলি প্রশ্ন, ছোট বড় সবগুলি প্রশ্নের আনসার নিয়ে আলোচনা করে সবগুলি প্রশ্নের আনসার আমি এই ভিডিওতে তুলে ধরেছি। আশা করি পুরাটা ভিডিও যদি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো, এই হচ্ছে কেমিস্ট্রি পার্টের যে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাংক। এটাকে যদি একটু জুম করে দেখে নিই, দেখো এটাকে আমি একটু কি করেছি, জুম করে দেখে নিছি। তাহলে জুম করে দেখে নিলে আমরা এখানে কি পেলাম, আমরা এখানে প্রথম দেখতে পেলাম যে এমসিকিউ কোয়েশ্চন, সঠিক উত্তরটি বাছাই করো মানে এমসিকিউ। বলছে CO3, এখানে একটা তীর চিহ্ন দিয়েছে, তার উপরে হিট দিয়েছে, দেওয়ার পরে CaO প্লাস CO2 হয়েছে। অর্থাৎ কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে একটা যৌগ ভেঙে দুইটা যৌগ হয়েছে। এর মানে বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া, বিয়োজিত হয়েছে, মানে এই বিক্রিয়াটা হচ্ছে একটা বিয়োজন বিক্রিয়া। ভেঙেছে, সংযোজন হয়নি। তাহলে আনসার কি, আনসার হচ্ছে খ নম্বর। পরের যে কোয়েশ্চনটা কি হয়েছে দেখো, Fe2O3 plus 2Al gives Al2O3 plus 2Fe। এইখানে দেখো Al এর জায়গাতে Fe এসছে আর Feর জায়গাতে Al এসছে, তাহলে এখানে স্থান পরিবর্তন হয়েছে। তাহলে এখানে কি হয়েছে, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এখানে আনসার কি হবে, আনসার হবে গ নম্বরটা। মার্বেলের রাসায়নিক সংকেত হলো, এখানে দেখো কি বলেছে, মার্বেলের রাসায়নিক সংকেত। দেখো মার্বেলের রাসায়নিক হলো ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে কোনটা হবে, দেখো এই এখানে ঘ নম্বরটা হবে আনসার, ক্যালসিয়াম কার্বনেট। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়, দেখো লোহায় মরিচা পড়া একটা রাসায়নিক পরিবর্তন, কারণ মরিচা থেকে আর লোহা পাওয়া যায় না। শ্বসন, এটা একটা রাসায়নিক পরিবর্তন। মোমের জ্বলন, মোম জ্বলে গেলে সেটার ফিরে পাওয়া যায় না, এটা রাসায়নিক পরিবর্তন। কিন্তু মোমের গলন, মোমকে গলালে সেই গলনের পরে আবার সেখান থেকে মোম পাওয়া যায়। সুতরাং মোমের গলন একটা ভৌত পরিবর্তন, এটা রাসায়নিক পরিবর্তন নয়। সুতরাং গ নম্বরটা হচ্ছে আনসার। পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, পরের কোয়েশ্চেনে বলেছে যে নিচের বিক্রিয়া সম্পর্কিত কোন বিবৃতিটি সঠিক নয়। দেখো এখানে কি বলেছে, ল্যাড বিজারিত হয়েছে, ক নম্বর। এখানে কিন্তু ল্যাড পিবি বিজারিত হয় নাই। দেখো বিজারণ মানে কি, অক্সিজেন ত্যাগকে বিজারণ বলে আর অক্সিজেন যোগকে জারণ বলে। তাহলে এই যে পিবি অক্সিজেন ত্যাগ করেছে, এর মানে পিবি বিজারিত হয়েছে। এখানে শুধু পিবি নয়, এর মানে ক নম্বরটা ঠিক নয়। এরপরে কি বলেছে, CO2 জারিত হয়েছে, না CO2 জারিত হয়নি, এখানে সি জারিত হয়েছে, কারণ যে অক্সিজেন গ্রহণ করবে। কার্বন জারিত হয়েছে, কথাটা ঠিক। লেড অক্সাইড বিজারিত হয়েছে, কথার মানে গ আর ঘ ঠিক, এর মানে ক আর খ ঠিক না। এর মানে আমি কি বলতে পারি, এখানে এই যে উপরের কোনোটাই ঠিক না, কারণ ক আছে, ক যেহেতু ভুল, সুতরাং ক সম্পর্কিত যে যতগুলি অপশন আছে সবগুলি ঠিক নয়। সুতরাং এক্ষেত্রে আমি বলতে পারি যে 4 নম্বর অপশনটি ঠিক নয়। তাহলে এখানে আনসার কি হবে, আনসার হবে উপরের সবগুলি ঠিক নয়। আয়রন চূর্ণের মধ্যে লঘু HCl যোগ করলে কি হবে, দেখো আয়রনের মধ্যে যদি তুমি লঘু HCl যোগ করো তখন হাইড্রোজেন গ্যাস এবং আয়রন ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে এখানে কোন অপশনটা আছে, দেখো এখানে দেখো প্রথম অপশনটাই, হাইড্রোজেন গ্যাস এবং আয়রন ক্লোরাইড উৎপন্ন হয়। এরপরে কোয়েশ্চেন, প্রাকৃতিক গ্যাসের দহন বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি কি।
দেখো যে কোনো গ্যাসকে যদি তুমি দহন করো, দহনের ফলে অবশ্যই কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে প্রাকৃতিক গ্যাসের দহনে কি গ্যাস উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এক্ষেত্রে আনসার কত? আনসার হবে খ নম্বরটা। এবার আমি চলে গেলাম 8 নম্বর কোয়েশ্চেনে। কি বলছে? চিপসের প্যাকেটে, দেখো তোমাদের সম্পূর্ণ জানা যে চিপসের প্যাকেটে, তোমরা এবার আনসারটা আমার সাথে সাথে লিখে নিবে যে চিপসের প্যাকেটে সাধারণত কোন গ্যাস দ্বারা পূর্ণ থাকে। দেখো এইবার তোমাদের প্রিবোর্ড এক্সামে এই কোয়েশ্চনটা এসছে, চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস থাকে। লেখে নাও, আমি বলছি চিপসের প্যাকেটে থাকে নাইট্রোজেন গ্যাস। এরপরে কি বলেছে? এরপরে বলেছে নিচের বিক্রিয়াগুলির সমতা বিধান করো। মানে এখানে এ বি সি ডি ই 4টা 5টা বিক্রিয়া আছে, এগুলির সমতা বিধান করো, মানে এগুলিকে ব্যালেন্স করো। মনে রাখবে এবারের পরীক্ষায় অবশ্যই একটা ব্যালেন্স আসবে। তাহলে আমি এগুলি করে দেখাচ্ছি। দেখো কি করে, দেখো এই যে প্রথম যে সমীকরণটা আছে এটাকে যদি তুমি ব্যালেন্স করো, তাহলে দেখো এখানে কি আছে? এইখানে আছে যে অ আছে কটা? 3টা, 3 দুগুণে 6টা অ আছে। তাহলে 6টা যদি অ থাকে, আমরা কি করব? এদিকে কি আছে? পিবি আছে, অ কটা আছে? 2টা, 2টা 4টা, এখানে একটা। তাহলে এটাকে যদি আমি জোড় সংখ্যায় নিয়ে যাই, তাহলে কি হবে? এখানে যদি তুমি 2 বসিয়ে দাও, এখানে 2 বসিয়ে দিলে কি হবে? 2 বসিয়ে দিলে এখানে যদি 2 বসাও, তাহলে অ কটা হয়ে গেল? অ হয়ে গেল, এখানে পিবি হয়ে গেল 2। এখানে যদি তুমি 2 বসিয়ে দাও, তাহলে কি হবে? এইখানে দেখো পিবি 2 হয়ে গেল। যখনই পিবি 2 হয়ে গেল, বাট এখানে 3 দুগুণে 6 আর 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হয়ে গেল। এখানে 12 যদি হয়, তাহলে এখানে যদি তুমি 4 এক দিয়ে দাও, এখানে কি দেবে? 4 যদি দেওয়া দাও, 4 দুগুণে 8, 8 আর 2 10, আর 2 12, ব্যাস হয়ে গেল এটা। তাহলে এইটা হয়ে গেল সমতা বিধান। সমতা তোমরা যদি পারো, এখানে এখানে যে সাইনটা আছে এটাকে যদি উঠিয়ে তোমরা ইকুয়াল দাও, তাহলে আরো বেস্ট হবে। এটাকে উঠিয়ে যদি তোমরা ইকুয়াল সাইন দিয়ে দাও, তাহলে এখানে কি হবে? বাস, যেহেতু তোমরা এটা করে নিয়েছো। এরপরে এইখানের মধ্যে বি নম্বরে কি করবে? বি নম্বরে এখানে 3 দিয়ে দাও, এখানে দিয়ে দাও 3, এখানে দিয়ে দাও 3, পরে দিয়ে দাও 4, এখানে দিয়ে দিলে 4। এরপরে কি হবে? লাস্টে তুমি দিয়ে দিলে 4 দিয়ে দিলে। 4 দিলে কি দাঁড়ালো? দেখো এখানে 4 দুগুণে 8টা হাইড্রোজেন, এখানে 4 দুগুণে 8টা হাইড্রোজেন। অক্সিজেন কয়টা? 4টা। অক্সিজেন কয়টা? 4টা। এপি3 কয়টা? 3টা। 3টা হয়ে গেল। আর এখানে কি হবে? এটাকে এই করে দাও, বাস হয়ে গেল। এরপরে সি নাম্বারটা, সি নাম্বারটা কি করবে? সি নাম্বারটা দেখো, সিপ এসসিএল এর আগে যদি তুমি 2 বসে দাও, তাহলে হয়ে যায়। দেখো এটা আমি করেই দিয়েছি, এটা আমি করে দিয়েছি। এসসিএল এর আগে 2 বসালে হয়ে যায়। আমি 2 বসিয়ে দিয়েছি, আর এখানে ইকুয়াল দিয়ে দাও। এরপরে এইটাও আমি করে দিয়েছি। দেখো এখানের মধ্যে কত নম্বর আছে? তো ডি নাম্বারটা, ডি নাম্বারটা তুমি কি করবে? দেখো ডি নাম্বারটাকে যদি তুমি করো, ডি নাম্বারটা দেখো এখানে প্রথমে তুমি 2 দিয়েছ, এরপরে তুমি 2 দিয়ে দাও। এটা আমি করে দিয়েছি। দেখো এটা আমি করে দিয়েছি, এখানে শুধু ইকুয়াল দিলে হয়ে যাবে। এরপরে যেটা আছে এইটাও আমি করে দিয়েছি। দেখো এখানে ইকুয়াল দিলে হয়ে যায়। বাস, তাহলে তোমরা বুঝতে পেরেছ। এবার আমি চলে যাই পরের কোয়েশ্চনে। পরের কোয়েশ্চন কি আছে? রাসায়নিক সমীকরণকে সমতা বিধান করা প্রয়োজন কেন? আবার বলছি, রাসায়নিক সমীকরণকে সমতা বিধান করা প্রয়োজন কেন? সাধারণত এটা 2 মার্কের কোয়েশ্চন, যেহেতু তারা 1 মার্কের হিসাবে দিয়েছে, সুতরাং আমরা লিখব, আমার সাথে সাথে তোমরা লিখে নাও। বিক্রিয়ার পূর্বে এবং পরে মৌলিক পদার্থের মোট পরমাণুর সংখ্যা সমান করার জন্য রাসায়নিক সমীকরণের সমতা বিধান করা প্রয়োজন। আবার বলছি, বিক্রিয়ার পূর্বে এবং পরে বিভিন্ন পদার্থের মোট, অর্থাৎ বিভিন্ন মৌলিক পদার্থের, আবার বলছি, বিক্রিয়ার পূর্বে এবং পরে প্রতিটি মৌলিক পদার্থের মোট পরমাণু সংখ্যা সমান করার জন্য রাসায়নিক সমীকরণের সমতা বিধান প্রয়োজন। পরের কোয়েশ্চন, আয়রন নির্মিত জিনিসের উপর কেন রং করা হয়? দেখো এটা 1 মার্কের কোয়েশ্চন দিছে, সেই হিসেবে লিখতে হবে। আনসার, মরিচা নিবারণ করার জন্য আয়রন নির্মিত জিনিসের উপর রং করা হয়। আনসার লেখো, মরিচা নিবারণ করার জন্য আয়রন নির্মিত জিনিসের উপর রং করা হয়।
পরে কোয়েশ্চেন কি বলছে, একটি অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থের নাম লিখো। লেখো অ্যান্টিঅক্সিডেন্ট, আনসার হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, লিখে নাও। 12 নম্বর উত্তর হচ্ছে নাইট্রোজেন। এরপরে আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চন। এবার দেখো, একটি জ্বলন্ত বাদামি বর্ণের মৌলকে, দেখো এগুলি একটু বড় প্রশ্ন, 2 মার্কের কোয়েশ্চন। একটি জ্বলন্ত বাদামি বর্ণের মৌলকে এক্স, মানে মৌলটার নাম হচ্ছে এক্স কে বায়ুতে উত্তপ্ত করলে কালো বর্ণ ধারণ করে। একটা বাদামি বর্ণের মৌল কে, মানে মৌলটার নাম হচ্ছে এক্স, একে যদি বায়ুতে উত্তপ্ত করো তা তবে কালো বর্ণের বর্ণ ধারণ করে। এক্স মৌল এবং উৎপন্ন কালো বর্ণের যৌগটির নাম কি? বলছে যে এক্স মৌল এবং কালো বর্ণের যে যৌগ উৎপন্ন হয় তার নাম কি? আনসার লেখো। বাদামি বর্ণের এক্স মৌলটি হলো তামা, তামার বর্ণ বাদামি থাকে। আনসার লিখো। বাদামি বর্ণের মৌলটির নাম হলো কি? মৌলটির নাম হলো তামা। আর কালো যৌগটির নাম হলো কিউপ্রিক অক্সাইড। আনসার লেখো। কালো যৌগটির, কালো বর্ণের যে যৌগটি উৎপন্ন হবে তার নাম হচ্ছে কিউপ্রিক অক্সাইড। এরপরে কোয়েশ্চন, অদক্ষেপণ বিক্রিয়া বলতে কি বুঝো? উদাহরণ দাও। আনসারটা লিখে নাও। দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় অদক্ষেপ উৎপন্ন হয় তাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে। আনসারটা লেখো। যে রাসায়নিক বিক্রিয়ায় অদক্ষেপ উৎপন্ন হয় তাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে। যেমন 2AgNO3 প্লাস H2O gives Ag2S প্লাস 2H2 হয়। এই Ag2S পাত্রের তলদেশে অদক্ষেপ হিসাবে জমা হয়। এরপরে কোয়েশ্চনে আমরা চলে যাই। এরপরে কোয়েশ্চন কি বলছে? বলছে কারণ দর্শাও বা ব্যাখ্যা করো। কি কারণ দর্শাতে হবে, কি ব্যাখ্যা করতে হবে? বলছে ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে দহনের পূর্বে পরিষ্কার করা হয় কেন? মানে ম্যাগনেসিয়াম ফিতাকে যদি তুমি দহন করো, ইম্পর্টেন্ট কোয়েশ্চন, আমি সাজেশনও দিয়েছি, ম্যাগনেসিয়াম ফিতাকে দহনের পূর্বে পরিষ্কার করে নিতে হয় কেন? দেখো আনসারটা দেখো, প্রয়োজনে তোমরা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। দেখো, ম্যাগনেসিয়াম ফিতাকে যদি দীর্ঘকাল খোলা অবস্থায় রেখে দেওয়া হয় তখন বাতাসের মধ্যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। সেই ম্যাগনেসিয়াম অক্সাইডের আস্তরণ ওই ম্যাগনেসিয়াম ফিতার উপরে পড়ে যায়। এই ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু জ্বলে না, অর্থাৎ অদ্রাহ্য। তাই আস্তরণে অগ্নিসংযোগ করা হলে সেটি যেহেতু জ্বলে না, সেই জন্য ম্যাগনেসিয়াম ফিতাকে দহনের পূর্বে পরিষ্কার করে নিতে হয়। তাহলে আনসারটা কি? ম্যাগনেসিয়াম ফিতাকে দীর্ঘদিন খোলা অবস্থায় রেখে দিলে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইডের একটি আস্তরণ পড়ে। এই ম্যাগনেসিয়াম অক্সাইড অদ্রাহ্য, তাই এই আস্তরণে অগ্নিসংযোগ করা হলে সেটি জ্বলে না। সেই জন্য ম্যাগনেসিয়াম ফিতাকে দহনের পূর্বে পরিষ্কার করে নিতে হয়। Mg প্লাস O2 gives MgO। একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। এবার চলে যাই আমার নেক্সট কোয়েশ্চনটা কি ছিল। এখানে খ নম্বরটা হচ্ছে লোহার পিন কপার সালফেট দ্রবণে রাখলে দ্রবণের বর্ণ পরিবর্তন হয় কেন? একটা লোহার টুকরা বা লোহার পিন যদি কপার সালফেট দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখো তবে দ্রবণের বর্ণ পরিবর্তন হয় কেন? আনসারটা দেখে নিই আমরা। দেখো, লোহা কপারের তুলনায় অধিক সক্রিয়। আবার বলছি, লোহা কপারের তুলনায় অধিক সক্রিয়, তাই কপার সালফেটের জলীয় দ্রবণে লোহা কপারকে প্রতিস্থাপিত করে। এই দেখো এখানে বিক্রিয়া দিচ্ছি, জলীয় দ্রবণে কি হচ্ছে? লোহা, এই যে লোহা এপি কপারকে প্রতিস্থাপিত করিয়া কপারের জায়গাতে ঢুকে গেছে আর কপার সরে গেছে, ফলে নীল বর্ণের কপার সালফেট দ্রবণ সবুজ বর্ণের ফেরাস সালফেটে পরিণত হয়। কপার সালফেট নীল আর ফেরাস সালফেট কি সবুজ, সেই জন্য এখানে কি দাঁড়ালো? নীল বর্ণের কপার সালফেট ফেরাস সবুজ বর্ণের ফেরাস সালফেটে রূপান্তরিত হয়। আনসারটা দরকার পড়লে একটা স্ক্রিনশট মেনে নিতে পারো। পরে কোয়েশ্চনে যাই। 3 নম্বর কোয়েশ্চন কি বলছে, অর্থাৎ কোয়েশ্চন নাম্বার গ, শ্বসন একটি তাপ উৎপাদক বিক্রিয়া। শ্বসন কি করে তাপ উৎপাদক বিক্রিয়া? দেখো দেখো শ্বসন একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কোষে অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজের জারণ ঘটে।
এর ফলে কার্বন ডাই অক্সাইড জল তাপ শক্তি উৎপন্ন হয়। তাই শ্বসন একটি তাপ উৎপাদক বিক্রিয়া। যেহেতু শ্বসনের তাপ শক্তি উৎপন্ন হয়, সেই জন্য শ্বসন একটি তাপ উৎপাদক বিক্রিয়া। এর ফলে এটার বিক্রিয়াটা কি? C6H12O6 প্লাস 6O2 gives 6CO2 প্লাস 6H2O। এরপরে কোয়েশ্চনটা কি আছে? এরপরে কোয়েশ্চনটা হচ্ছে যে CuO প্লাস H2 gives Cu প্লাস H2O। এটি একটি রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া মানে তুমি দেখাই তাই ঘ নম্বরটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া মিন্স এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, তোমাকে দেখাতে হবে। কি করবে দেখো, বিজারণ মানে কি? অক্সিজেন ত্যাগ। দেখো এইখানে COO অর্থাৎ কপার অক্সাইড অক্সিজেন ত্যাগ করছে, অক্সিজেন ত্যাগ করায় কপার অক্সাইড কি হচ্ছে? কপার অক্সাইডের জারণ হচ্ছে, সরি বিজারণ হচ্ছে। আর হাইড্রোজেন কি করছে? অক্সিজেনটাকে গ্রহণ করেছে, সেই জন্য হাইড্রোজেনের জারণ হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে Cu বিজারিত হয়ে ধাতব কপারে এবং হাইড্রোজেন জারিত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। দেখো, অর্থাৎ বিক্রিয়াটির মধ্যে জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটে। যেহেতু জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, লেখো সেম টু সেম লেখো। এরপরে লেখো অর্থাৎ বিক্রিয়ার মধ্যে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে। যেহেতু জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, সুতরাং এই বিক্রিয়াটা একটি জারণ বিজারণ বিক্রিয়া বা বিক্রিয়াটা হচ্ছে একটা রেডক্স বিক্রিয়া। কারণ জারণ বিজারণ বিক্রিয়াকে বলা হয় রেডক্স বিক্রিয়া। এটা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। এর পরের কোয়েশ্চনটা কি আছে? বিয়োজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার বিপরীত। দেখো, বিয়োজন কথার অর্থ কি? বিয়োজন কথার অর্থ হচ্ছে ডিভাইড করা, ভাগ করে দেওয়া বা বিয়োজিত করা। আর সংযোজন কথার অর্থ কি? সংযোজন কথার অর্থ হলো যুক্ত করা। তাহলে একটা আরেকটার উল্টা, তার আনসারটা কি হবে? আনসারটা হবে যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক যৌগ বা মৌল যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে সেই বিক্রিয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া। আবারও বলছি, যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক যৌগ বা মৌল যুক্ত হয়ে নতুন যৌগে পরিণত হয় সেই বিক্রিয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন অক্সিজেনের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড কয়লা পোড়ালে কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটা যুক্ত হয়েছে, সেই জন্য সেটা কি বিক্রিয়া? সেটা একটা সংযোজন বিক্রিয়া। আর যে রাসায়নিক বিক্রিয়ায় যৌগ ভেঙে একাধিক মৌলে পরিণত হয় তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। যেমন চুনা পাথরকে তাপ প্রয়োগ করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। যেমন এখানে CaCO3 ক্যালসিয়াম অক্সাইড মানে চুনা পাথর, একে যদি তুমি তাপ দাও সেটা ভাঙবে, ভাঙিয়ে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। অতএব স্পষ্টভাবে বোঝা যায় বিয়োজন বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়ার বিপরীত। তোমরা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। এরপরে আমরা যাব 4 নম্বর কোয়েশ্চনে। আমি ফাঁকে দিয়ে একটা কথা বলে নিচ্ছি যে এটা তো কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার, এরপরে কেমিস্ট্রির যে যে দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার নিয়ে আরেকটা ভিডিও দেব, এরপরে কেমিস্ট্রির লাস্ট দুইটা চ্যাপ্টার নিয়ে আরেকটা ভিডিও দেব। এরপরে যদি তোমাদের বায়োলজি লাগে তোমরা কমেন্টে লিখো, আর যদি বায়োলজি না লাগে এরপর থেকে আমি তোমাদের ম্যাথমেটিক্সের উপর ভিডিও দিতে থাকবো, যত সময় না অবধি আমি তোমাদের ভিডিও শেষ করছি। শুধু তোমাদেরকে একটা বলবো, তোমরা আমার এই ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে নিও। প্রথম কোয়েশ্চেন কি বলছে? ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে পোড়ানো হলো, কি হবে? দেখো ম্যাগনেসিয়াম ফিতা, ম্যাগনেসিয়াম মানে Mg, বায়ুতে পোড়ানো হলো মানে কি? অক্সিজেনের সাথে বিক্রিয়া হলো, তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। তাহলে আনসারটা কি লিখবো? ম্যাগনেসিয়াম ফিতা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, মানে Mg+O2 gives MgO। এরপরে যে কোয়েশ্চনটা আছে, এরপরে কোয়েশ্চনটা কি হবে? লোহিত তপ্ত লোহার উপর দিয়ে জলীয় বাষ্প চালনা করলে কি হবে? অর্থাৎ লোহার সাথে জলের বিক্রিয়া। আবার বলছি, লোহিত তপ্ত মানে গরম করে লাল অবস্থায় লোহার উপর দিয়ে যদি জলীয় বাষ্প চালনা করো তখন কি ঘটবে? আনসার, লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম মিন্স জলীয় বাষ্প চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড, এই যে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। মানে ফেরোসোফেরিক অক্সাইড মানে ফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াটা কি? 3Ap প্লাস 4H2O gives Fe3O4 প্লাস
4H2। এরপরে কোয়েশ্চেনটা কি আছে? এরপরে কোয়েশ্চেনটা বলেছে যে ফেরাস সালফেটকে উত্তপ্ত করা হলে কি হবে? কি বলেছে? ফেরাস সালফেটকে উত্তপ্ত করো তাহলে কি হবে? গ নম্বরটা দেখো, ফেরাস সালফেটের বর্ণ সবুজ, একে উত্তপ্ত করলে কঠিন ফেরিক অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড ও সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। আবারও বলছি, ফেরাস সালফেটের বর্ণ সবুজ, একে উত্তপ্ত করলে কঠিন ফেরিক অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড ও সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। দেখো এখানে কি দিয়েছে, দেখো এই যে 2Fe3SO4 ফেরিক অক্সাইড, একে হিট দিলে কি হবে? হিট দিলে দেখো Fe2O3 মানে কি? কি দাঁড়ালো? সালফার ডাই কঠিন ফেরিক অক্সাইড, এটা কি? সালফার ডাই অক্সাইড SO2, এটা হলো সালফার ট্রাই অক্সাইড SO3। এরপরে কোশ্চেনে চলে যাই। এরপরে কোশ্চেনে কি দিচ্ছে? লেড নাইট্রেটকে উত্তপ্ত করা হলো। এবার লেড নাইট্রেটকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে কি দাঁড়াবে? দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে লেড নাইট্রেট। আমি এখানে শুধু বিক্রিয়া দিয়েছি, তোমরা আনসারটা লিখে নেবে। তোমরা লিখবে লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে লেড অক্সাইড মানে PbO এবং NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড প্লাস O2 গ্যাস উৎপন্ন হয়। এরপরে তুমি বিক্রিয়াটা দিয়ে দেবে। এরপরের কোয়েশ্চন, সিলভার ক্লোরাইডকে সূর্যালোকে উন্মুক্ত রাখা হলো, মানে সিলভার ক্লোরাইডকে যদি তুমি সূর্যালোকে রাখো তাহলে কি হবে? দেখো এই হচ্ছে, যখন সিলভার ক্লোরাইড সূর্যালোকের সংস্পর্শে আসে তখন সাদা সিলভার ক্লোরাইড সূর্যের আলোতে বিয়োজিত হয়ে সিলভার মানে ধূসর বর্ণের সিলভার এবং ক্লোরিনে পরিণত হয়। দেখো এখানে হোয়াইট সিলভার ক্লোরাইড, এটা হলো সানলাইটে রাখলে গ্রে কালারের সিলভার এবং ক্লোরিনে পরিণত হয়। আনসারটাকে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে শেয়ার করে নাও।